আরো একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি মিহান আব্দুর রহমান, ডাকনাম ইউসা। আমি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামে থাকি। কিছুদিন আগে আমার এক দুঃসম্পর্কের মামার বিয়ে খেলাম। বেশ মজা করলাম সবাই। আপনারা হয়তো জানবেন, বিয়ের পর বউ ভাতে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে এসে মেয়ে এবং মেয়ের জামাইকে একদিনের জন্য নিয়ে যায়। আবার তার পরদিন ছেলের বাড়ির লোকেরা গিয়ে ছেলে এবং ছেলের বউকে নিয়ে আসে, যা আমাদের গ্রামের ফিরানি বা ঘুরানি নামে পরিচিত। তো আমরা যখন আমার মামা ও নতুন মামিকে নিয়ে ফিরে আসছিলাম, তখন আমার এক খালামণির কাছ থেকে এই ঘটনাটি শুনি। তার ভাষাতেই বলার চেষ্টা করছি। বলছেন, খালামণি, আজকে যে কাহিনীটি বলবো তোমরা আজকালকার ছেলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা 100% সত্য ঘটনা। আমার দাদা শ্বশুর রফিকুল্লাহ মিয়ার স্ত্রীর, মানে আমার দাদা শাশুড়ির একদিন হঠাৎ মনে ইচ্ছা জাগলো যে তিনি তার বাসার পাশে একটি পুকুর খনন করবেন। সেই অনুযায়ী খনন কাজ শুরু হয়। তারপর সেই পুকুরে 8টি কূপ খনন করা হয়, যেন প্রাকৃতিকভাবে পুকুরটি পানিতে পরিপূর্ণ থাকে। কিন্তু একই এত গভীর পুকুর খনন করা হলো, তার উপর 8টি গহীন কূপ খনন করা হলো, তবু এক ফোঁটা পানির নামমাত্র নেই। ভীষণ ভেঙে পড়লেন তিনি। অনেক মন খারাপ হয়ে গেল তার কয়েকদিন পর তিনি স্বপ্নে দেখলেন অজ্ঞাত কোনো এক পুরুষ তাকে বলছে, যদি চাস পুকুর পানিতে পরিপূর্ণ হয়ে যাক, তাহলে তোর চোখ দান করতে হবে। তিনি এই স্বপ্ন দেখে অনেক ভীত হয়ে পড়লেন। তৎকালীন সময়ে আমাদের গ্রামে এক মৌলানা হাফেজ ছিলেন। সঙ্গত কারণে তার নাম উল্লেখ করতে পারছি না। তার এই সমস্ত জিন ভূত এই সমস্ত সম্পর্কে জ্ঞান ছিল। তো তারপর রফিকুল্লাহ মিয়ার স্ত্রী, মানে আমার দাদি শাশুড়ি, সেই মৌলানার শরণাপন্ন হলেন। মৌলানা সাহেব সমস্ত কিছু শুনলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারপর মৌলানা সাহেব তার সাথে আরো কিছু বুজুর্গ ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনা করে বিধান দিলেন। মৌলানা সাহেব বললেন, তোমাকে দুটো চোখ তৈরি করতে হবে, যার একটি হবে খাঁটি স্বর্ণের আর আরেকটি খাঁটি রূপার। তারপর ওই দুটি চোখ তৈরি হলে গভীর রাতে গিয়ে ওই পুকুরে ঢিল ছুঁড়ে মারবে। তারপর বাসায় ফিরে আসবে, খবরদার পেছনের দিকে তাকাবে না। সেই মতো কাজ হলো। আমার দাদি শাশুড়ি মৌলানা সাহেবের কথা মতো দুটি নকল চোখ তৈরি করলেন, যার একটি ছিল খাঁটি সোনার এবং অপরটি রূপার। তারপর গভীর রাতে গিয়ে মৌলানা সাহেবের কথা মতো পুকুরে ঢিল ছুঁড়ে মারলেন। পেছনে না তাকিয়ে বাসায় ফিরে আসলেন। তারপর থেকে শুরু পানির কলকল আওয়াজ। সেদিন গ্রামের প্রায় সকলেই সেই আওয়াজ শুনেছিল। পরদিন সকালে কি অবাক করা কাণ্ড! কই সেই শুকনো পুকুর, এই যে স্বচ্ছ পানিতে পরিপূর্ণ, কি সুন্দর এক পুকুরে পরিণত হয়েছে মাত্র এক রাতেই। সবাই দেখে অবাক। তার কয়েকদিন পর থেকে আমার দাদি শাশুড়ি সেই পুকুরে দুটি বড় বড় গজার মাছ পালন করতে লাগলেন। জেলেদের বলা ছিল মাছ ধরার সময় যেন ওই দুটো মাছ না ধরে। মাছগুলো বিশাল বড় ছিল। এরপর রফিকুল্লাহ মিয়া মারা গেলেন। তারপর তার স্ত্রীও মারা গেলেন। এরপর এক ভয়াবহ বন্যায় সেই মাছগুলো পুকুরের চারপাশে বেড়া ভেঙে বের হয়ে গেল। কি ভাবছেন, ঘটনা শেষ? না, এখনো ছোট্ট একটি টুইস্ট বাকি আছে। সেই মাছগুলো আজও ঘুরতে আসে। আমি হয়তো সেই পুকুর তৈরির ঘটনার সাক্ষী ছিলাম না, তবে এখনো আমাদের গ্রামের মুরব্বীদের জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়ে তথ্য পাওয়া যাবে। কিন্তু সেই গজার মাছ ঘুরতে আসার দৃশ্য আমি দেখেছি। যে পথ দিয়ে ওরা ঘুরতে আসে, সেই পথে একটি কালভার্ট আছে। যে সময় ওই মাছ দুটি আসে, সেখানকার কালভার্ট ব্রিজের পাশের রাস্তা সহ জেলেদের মাছ ধরার জাল ভেঙে ছিঁড়ে ফেলে। যে সময় ওই মাছগুলো আসে, এলাকার সবাই বুঝতে পারে যে কিছু একটা পানির নিচ দিয়ে যাচ্ছে। সেই পুকুরে অনেক লাল পদ্ম ফোটে। আগে ফুলের সংখ্যা অনেক বেশি ছিল, তবে কাল পরিক্রমায় এখন অনেকটা কমে গেছে, কিন্তু এখনো সেখানে লাল পদ্ম ফুল ফোটে। ওই পুকুর এখন চান মিয়ার পুকুর নামে পরিচিত। তো এই ছিল ঘটনা, আমার মামার বিয়েতে শোনা চান মিয়ার পুকুর নিয়ে সত্য ঘটনা। সবাই ভালো থাকবেন। রাসেল ভাই ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সব সময় ভালোর দলে থাকেন। বলছি ফাহাদ, ঢাকার কোনো একটা জায়গা থেকে। আমি এবার এসএসসি পরীক্ষা দেব, তাই আমি আমার ঠিকানা শেয়ার করতে ইচ্ছুক নই। ভূত এফএম যদিও অনেক আগে শুনেছি, কিন্তু কখনো ঘটনা পাঠানো হয়নি। স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে অনেক খুশি হতাম। যাই হোক, বেশি কথা না বলে ঘটনা শুরু করছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটা, তার কাছ থেকে শুনেই আমি শেয়ার করলাম। আমার মামাতো ভাইয়ের নাম তুষার, তাই তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার সাথে দুই একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন ভূত বলে কিছু আছে। এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনি একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10:20 রংপুর এক্সপ্রেসে উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, দু একটা দোকান খোলা আছে। দেখে শুনে একটা চায়ের দোকানে বসলাম, আর মনে মনে ভাবলাম আজ আর বাড়ি যাব না, স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে। এদিকে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চারিদিক ঢেকে আসছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছে রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, ধুর, কাল সকালে বের হলেও পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতের ট্রেনে আসার? নয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম, আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কেও ফোন দেব তার উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে। অগত্যা নিরুপায় হয়ে বসে বসে চা আর সিগারেট খাওয়া ছাড়া কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, কি বাবা, এত রাতে কোত্থেকে? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বসিত হলাম। যাক, তাও নিজের একজন মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসছি, আপনি এখানে? জ্যাঠা বলল, আমার মেয়ে আর আমার জামাইয়ের আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখছি। আমার ফোনটাও বাড়িতে রেখে আসছি, ফোন দিতে পারিনি। এই একটু আগে দোকানদারের কাছে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করেছে। দেখো তো বাবা, কেমন কথা হলো। যাই হোক, ভালোই হলো তোমাকে পেয়ে। তা তুমি বাড়ি যাবা না? আমি বললাম, যাবো, কিন্তু এত রাতে গাড়ি পাবো কই? জ্যাঠা হাসি মুখে বললেন, আরে ধুর বেটা, আমি একটা সিএনজি নিয়ে আসছি, চলো যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক বাবা, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা আমাকে বলল, বেটা, তোমার বাড়ি চলে এসছি, নামবা? না হয় আজ আমার বাড়িতেই যাও, চলো। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনে রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাবো না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাইকো। আর তোমার আব্বা আম্মাকে বলো আমাদের বাড়িতে বেড়াতে আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক। তারপর নানা প্রশ্ন, কিভাবে আসলাম, কোত্থেকে আসলাম,
কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল। 4টার ঘন্টা শুনে আমি হকচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজল। আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড বাকি আছে। আমি আরো অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চাটমোহর আসতেই 45 মিনিটের ওপরের সময় লাগে, সেখানে আরো 7-8 কিলো বেশি রাস্তা মাত্র 15 মিনিটে কিভাবে শেষ হলো? তারপর মা যখন সবকিছু শুনলো তখন বুকে দোয়া পড়ে ফু দিয়ে বলল, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করেন। তখন একটু অবাক হয়েছিলাম, কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত 5 দিন আগে মারা গেছেন, তখন স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম, আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন তা আমি আজও জানি না। আমার কাছে এটা অমীমাংসিত একটি জিজ্ঞাসা। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন একটি ছেলে। তার নাম ঠিকানা সবকিছু গোপন রাখার জন্য অনুরোধ করা হয়েছে, তাই আপনাদের সামনে পরিচয় তুলে ধরলাম না। ঘটনাটি ভয়ানক এবং ওই ছেলের সাথেই ঘটনাটি ঘটেছে। চলুন দেরি না করে শুরু করা যাক। আজিমপুর কবরস্থানের ঠিক উল্টো দিকের গলিটা দিয়ে একটু ভেতরে ঢুকলেই একটা পুরনো 5তলা বিল্ডিং চোখে পড়ে। বাড়িটার অবয়ব মোটেও মায়াবী নয়। নোনা ধরা দেয়াল, শ্যাওলা পড়া কার্নিশ আর সারাক্ষণ এক ধরনের ভ্যাপসা গন্ধ সেখানে লেপ্টে থাকে। আমি যখন প্রথম এখানে ফ্ল্যাট দেখতে আসি তখন দুপুরবেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সস্তায় থাকার জায়গা খুঁজছিলাম, তাই 5B ফ্ল্যাটটা যখন মাত্র 8,000 টাকায় পেয়ে গেলাম তখন পেছনের ইতিহাস জানার প্রয়োজন বোধ করিনি। কিন্তু বাড়িওয়ালা লতিফ সাহেব যখন চাবিটা দিচ্ছিলেন ওনার হাতটা সামান্য কাঁপছিল। তিনি নিচু স্বরে শুধু বলেছিলেন, বাবা রাতে একটু সাবধানে থেকো, একা মানুষ তো, আজিমপুরের বাতাস সবসময় ভালো হয় না। আমি তখন ওসব কথায় কান দিইনি। নিজের কেরিয়ার আর পড়াশুনো নিয়ে ব্যস্ত মানুষ আমি, ভূতে বিশ্বাস করার সময় কোথায়। প্রথম 3-4 দিন ভালোই কেটেছিল। সমস্যা শুরু হলো শুক্রবার রাত থেকে। আজিমপুর এলাকায় রাত বাড়লে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। রাত তখন 2-2:30 হবে। আমি ল্যাপটপে কাজ করছি। হঠাৎ মনে হলো পাশের রুম থেকে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, একদম ছোট বাচ্চার কান্নার শব্দ। আমি ভাবলাম হয়তো পাশের ফ্ল্যাটের কোনো বাচ্চা, কিন্তু 5A ফ্ল্যাটটা তো খালি, আর 5Cতে থাকেন এক বৃদ্ধ দম্পতি। পরদিন সকালে কৌতূহলবশত নিচে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মামা, এই বিল্ডিংয়ে কি ছোট বাচ্চা আছে কোনো? রাতে খুব কান্নার শব্দ পাই। গার্ড লোকটা আমার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো জ্যান্ত লাশ দেখছে। কাঁপা গলায় বলল, না তো মামা, আপনি হয়তো মনের ভুলে শুনছেন। তার চোখের চাউনি বলে দিচ্ছিল সে কিছু লুকোচ্ছে, কিন্তু আমি তখনও জানি না আজিমপুরের এই মাটির নিচে কত রহস্য চাপা পড়ে আছে। সেদিন রাতে আমার এক বন্ধু ফাহিমকে ফোন দিলাম। কথা বলার মাঝখানে ফাহিম হঠাৎ থমকে গেল, বলল, দোস্ত তোর পাশে কি কেউ আছে? কোনো বাচ্চা কি কথা বলছে? আমি অবাক হয়ে বললাম, না তো, আমি একাই, কেন? ফাহিম ফিসফিস করে বলল, শোন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একটা বাচ্চা খিলখিল করে হাসছে। হাসির শব্দটা একদম তোর ফোনের মাইক্রোফোনের কাছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে এল। আমি ফোনটা কেটে দিয়ে রুমের লাইটটা জ্বালাতে গেলাম। সুইচ টিপলাম, কিন্তু লাইট জ্বলল না। লোডশেডিং। অন্ধকারে আমি মোবাইলের টর্চটা জ্বালালাম। টর্চের আলোটা যখন ড্রেসিং টেবিলের আয়নায় পড়ল, আমার চিৎকার আটকে গেল গলার কাছে। আয়নার ওপর একদম ছোট ছোট হাতের ছাপ, লালচে রঙের, শুকিয়ে যাওয়া রক্তের মতো। আর আয়নার কোণে কাঁচের ওপর কেউ যেন কামড়ে দংশন করেছে। দাঁতগুলো মানুষের মতো নয়, অনেক বেশি ধারালো আর সরু। ভয়ে আমার শরীর অবশ হয়ে আসছিল। পরদিন আমি আর দেরি না করে লতিফ সাহেবকে ধরলাম। তিনি প্রথমে অস্বীকার করলেও পরে ভেঙে পড়লেন। আজ থেকে প্রায় 10 বছর আগে এই ফ্ল্যাটে এক ভাড়াটে ছিল, এক তান্ত্রিক বৃদ্ধা।
এলাকার মানুষ তাকে ডাইনি বুড়ি বলে ডাকত। শোনা যায় আজিমপুর কবরস্থানে যখন কোনো 1 বছরের কম বয়সী শিশু দাফন করা হতো, সেই বৃদ্ধা মাঝরাতে গিয়ে সেই লাশ খুঁড়ে বের করত। সেদিন লতিফ সাহেব যা বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। সেই বৃদ্ধা একটি শিশুর মৃতদেহকে জাগিয়ে তুলেছিল নিজের গোলাম বানানোর জন্য। সেটিকে সে কাঁচা মাংস খাওয়াতো আর নিজের ইশারায় চালাতো। একবার এক লোক তাকে বাধা দিতে গিয়েছিল। পরের দিন তার লাশ পাওয়া যায়, নর্দমায় গলাটা এমনভাবে কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছিল যেন কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করেছে। পুলিশ আসার আগেই বৃদ্ধা উধাও হয়ে যায়, কিন্তু সেই শিশুটির আত্মা এখনও এই 5B ফ্ল্যাটেই আটকে আছে। তার জন্য এই ফ্ল্যাট কেউ নেয় না। সস্তায় পেয়ে আমিই ফাঁদে পড়েছি। সেই রাতটা ছিল অমাবস্যার। আমি ঠিক করলাম রাতেই ব্যাগ গুছিয়ে চলে যাব, কিন্তু আজিমপুর যেন আমাকে ছাড়তে চাইল না। রাত 11টার দিকে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা। আমি যখন সুটকেসটা টানছি, হঠাৎ অনুভব করলাম আমার গোড়ালিতে কেউ শক্ত করে ধরেছে। নিচে তাকাতেই আমার কলিজা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। খাটের নিচ থেকে একটা বিভীষিকাময় মুখ হুকি দিচ্ছে। বাচ্চা মানুষের মুখ, কিন্তু তার চামড়া পচে নীল হয়ে গেছে। গর্ত হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আগুনের মতো লাল আলো ঠিকরে বেরোচ্ছে। তার ঠোঁট নেই, মাড়ি বের করা বড় বড় পচে যাওয়া দাঁত। সে তার লম্বা নখগুলো দিয়ে আমার পা আঁকড়ে ধরেছে। তার শরীর থেকে একটা পচা মাংসের উৎকট গন্ধ বেরোচ্ছে। সে ফিসফিস করে বলল, কোথায় যাবি? আম্মা তো নাই, আমাকে এখন কে খাওয়াবে? তুই আমাকে মাংস দিবি? আমি লাথি দিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু বাচ্চা মানুষের মতো দেখতে হলেও তার শক্তি ছিল অমানুষিক। সে আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার ধারালো নখ আমার কাঁধের চামড়া চিরে দিচ্ছে। আমি কোনো মতে ড্রয়ার থেকে একটা বড় কাঁচি বের করে অন্ধের মতো চালাতে লাগলাম। একটা অমানুষিক চিৎকার দিয়ে সে পিছিয়ে গেল। আমি সেই অন্ধকারেই দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল পেছনে শত শত ছোট পায়ের শব্দ। কেউ একজন খিলখিল করে হাসছে আর আমার নাম ধরে ডাকছে। আমি যখন নিচে গেটে পৌঁছালাম, দেখলাম সিকিউরিটি গার্ড তার ঘরে নেই। তার ঘরটা লণ্ডভণ্ড হয়ে আছে, মেঝেতে চাপ চাপ রক্ত। টর্চের আলো ফেলতেই দেখলাম গার্ড লোকটার গলার নলি কেউ খাবলে তুলে নিয়েছে। পাশে দেওয়ালে সেই ছোট ছোট হাতের রক্তমাখা ছাপ। আমি আর পেছনে তাকাইনি। সেই বৃষ্টির যাতে আজিমপুর কবরস্থানের দেয়াল ঘেঁষে দৌড়াতে দৌড়াতে মেন রোডে চলে এলাম। পেছনে মায়াভিলার 5 তলার সেই 5B জানালার দিকে তাকিয়ে শেষবার যা দেখেছিলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। জানালার কাঁচের ওপারে সেই বিভীষিকাময় বাচ্চাটা দাঁড়িয়ে আছে। তার হাত দিয়ে জানালার কাঁচ চুইয়ে রক্ত পড়ছে। সে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে, যেন বলছে আবার দেখা হবে। আজ ঘটনার 2 মাস পার হয়ে গেছে। আমি এখন ঢাকার অন্য প্রান্তে থাকি, কিন্তু আমার বিভীষিকা শেষ হয়নি। প্রতি রাতে ঘুমানোর সময় আমি শুনতে পাই আমার জানালার বাইরে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। মাঝে মাঝে আমার মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে শুধু একটা শিশুর খিলখিল হাসির শব্দ শোনা যায়। ডাক্তাররা বলছেন ট্রমা, কিন্তু আমি জানি সত্যটা কি। যারা আজিমপুরের আশেপাশে যান তারা সাবধান থাকবেন। বিশেষ করে রাতে যদি কোনো শিশুর কান্নার শব্দ পান, ভুলেও পেছনে তাকাবেন না। ঘটনাটি ছোট কিন্তু অনেক ভয়ানক। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের ঘটনাটি সম্পূর্ণ শুনলে হয়তোবা স্বাভাবিক থাকতে পারবেন না। চলুন চলে যাই ঘটনায়। দেবীগড় বাংলাদেশের প্রত্যন্ত এমন এক গ্রাম যেখানে সন্ধ্যা নামলেই চারপাশে অদ্ভুত নীরবতা নেমে আসত। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যেত। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস ঢুকলে কেমন একটা শোঁ শোঁ শব্দ হতো। আর রাত গভীর হলে মনে হতো পুরো গ্রামটা যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই গ্রামের একদম মাঝামাঝি ছিল রাফেলদের বাড়ি। বাড়িটা ছিল টিনের তৈরি 6-7 রুমের বিশাল বাড়ি। বাড়ির একপাশে কয়েকটা বিশাল কাঁঠাল গাছ ছিল। গাছগুলো এত বড় ছিল যে দিনের বেলাতেও গাছের নিচে অন্ধকার অন্ধকার লাগত। উঠানের চারপাশে ঘিরে ছিল অজস্র বড় বড় গাছ। দূর থেকে দেখলে মনে হতো বাড়িটা যেন গাছের ছায়ার ভেতরে হারিয়ে গেছে। সেই বাড়িতেই জন্ম হয় রাফেলের।
রাফেল জন্মের পর থেকেই অস্বাভাবিক রকম সুন্দর ছিল। গায়ের রং ফর্সা, চোখ দুটো বড় বড়, আর মুখটা এমন নিষ্পাপ ছিল যে গ্রামের সবাই তাকে কোলে নিতে চাইত। কিন্তু রাফেলের জন্মের কয়েক মাস পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। রাফেল যখন ৫-৬ মাসের শিশু, তখন থেকেই সে অস্বাভাবিক কান্নাকাটি করত, বিশেষ করে সন্ধ্যার পর। দিনে হয়তো একটু শান্ত থাকত, কিন্তু মাগরিবের আজান পড়ার পর থেকেই সে কাঁদা শুরু করত। এমনভাবে কাঁদত যেন কেউ তাকে খুব কষ্ট দিচ্ছে। প্রথমে রাফেলের মা বাবা বিষয়টাকে সাধারণভাবেই নিয়েছিলেন। ছোট বাচ্চা তো, হয়তো পেট ব্যথা করছে, রাফেলের বাবা বলেছিলেন। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অস্বাভাবিক হয়ে উঠতে লাগল। রাফেলের মা ছিলেন খুব ধার্মিক মহিলা। ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, দোয়া দুরুদ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। তিনি খেয়াল করলেন সন্ধ্যার পর বাচ্চাটা যেন অন্যরকম আচরণ করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা শুরু হয় যখন রাফেলের বয়স ৬.৫ মাস। একদিন দুপুরে তিনি রাফেলকে ঘুম পাড়িয়ে খাটের ওপর শুইয়ে রেখেছিলেন। গ্রামের বাড়ি হওয়ায় খাটটা অনেক উঁচু করে বানিয়েছিলেন রাফেলের বাবা। নিচে কয়েকটা ইট দিয়ে আরও উঁচু করা ছিল। সেই খাট থেকে একটা ছোট শিশুর নামা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু কিছুক্ষণ পর তিনি এসে দেখলেন রাফেল খাটে নেই। মুহূর্তের মধ্যে তার বুক কেঁপে উঠল। তিনি পাগলের মতো চারদিকে তাকাতে লাগলেন। তারপর হঠাৎ দেখলেন ঘরের এক কোণে মাটির ওপর রাফেল শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায়। তার বুকের কাঁথাটা শরীরের সঙ্গে জড়ানো। রাফেলের মা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব? তার গলা শুকিয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে ঘটনা বাড়তেই থাকল। কখনো রাফেলকে খাটের একদম অন্য পাশে পাওয়া যেত, কখনো দরজার কাছে, কখনো আবার এমন জায়গায় যেখানে ওর যাওয়ার কথা নয়। ধীরে ধীরে রাফেলের মায়ের মনে ভয় ঢুকতে শুরু করল। তার মনে হতে লাগলো কেউ কি তার বাচ্চার সঙ্গে আছে। সেই রাতটার কথা তিনি কোনোদিন ভুলতে পারেননি। রাফেলের বয়স তখন ৭-৮ মাস। রাত গভীর হয়ে এসেছে। বাইরে ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও কুকুর ডাকছে। রাফেলের মা ওকে ঘুম পাড়িয়ে খাটে শুইয়ে দিলেন। তারপর ঘরের দরজা বন্ধ করে এশার নামাজ পড়তে দাঁড়ালেন। ঘরের ভেতর কেরোসিন বাতির হলদে আলো দুলছিল। তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন। সালাম ফিরিয়ে দোয়া পড়া শেষ করে যখন মাথা তুললেন, তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। রাফেল খাটে নেই। তিনি হঠাৎ সামনে তাকিয়ে দেখলেন ঘরের দরজার কাছে ছোট্ট একটা ছায়া দাঁড়িয়ে আছে। ৭-৮ মাসের রাফেল। সে টলটলেতে দরজার কাছে গিয়ে ২ হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। কিন্তু এটা অসম্ভব। ওই বয়সের একটা বাচ্চা দাঁড়াতেই পারে না ঠিকমতো। কিন্তু রাফেল দাঁড়িয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার চোখ দুটো আধ খোলা। মনে হচ্ছিল সে ঘুমের মধ্যেই হাঁটছে। ঠক ঠক ঠক। ছোট ছোট হাত দিয়ে দরজায় আঘাত করছিল সে। তার মুখ থেকে অদ্ভুত গোঙানির মতো শব্দ বের হচ্ছিল। আহ আহ আহ। রাফেলের মা হঠাৎ ভয়ে চিৎকার করে উঠলেন, আল্লাহ! তিনি দৌড়ে গিয়ে রাফেলকে কোলে তুলে নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই রাফেল যেন অজ্ঞান মানুষের মতো নিস্তেজ হয়ে গেল। মাথাটা মায়ের কাঁধে এলিয়ে পড়ল। সেই রাতে রাফেলের মা আর ঘুমাতে পারেননি। সারা রাত দোয়া দুরুদ পড়েছিলেন। এরপর বছর যেতে লাগল। রাফেল বড় হতে থাকল। কিন্তু ভয়ের ঘটনাগুলো থামল না, বরং আরও ভয়ঙ্কর হতে লাগল। রাফেলের বয়স যখন ১.৫-২ বছর, তখন সে মাঝরাতে হঠাৎ কাঁদতে কাঁদতে মায়ের পেছনে লুকিয়ে পড়ত। তার ছোট্ট শরীর কাঁপত। সে কাঁপা গলায় কিছু বলতে চাইত, কিন্তু স্পষ্ট করে বলতে পারত না। শুধু আঙুল তুলে অন্ধকারের দিকে তাকিয়ে থাকত। তার চোখে তখন এমন আতঙ্ক থাকত যা দেখে বড় মানুষেরও গা ছাউড়ে উঠত। একদিন রাফেলের মা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, কি দেখছ? রাফেল কাঁদতে কাঁদতে শুধু বলল, ওরা। ওরা কারা? রাফেল উত্তর দিল না, শুধু আরও জোরে মায়ের গা আঁকড়ে ধরল। রাফেলের মা একটা বিষয় খেয়াল করলেন। তিনি যখন রাফেলের পাশে থাকতেন তখন কিছু হতো না, কিন্তু তিনি একটু দূরে গেলেই রাফেল ভয়ে চিৎকার শুরু করত।
যেন ভয়ঙ্কর কিছু একটা তার কাছে চলে আসে। একদিন বিকেলে হঠাৎ রাফেল ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ওর মায়ের কাছে এলো। তখন তার বয়স 5 বছর। সে হাঁপাচ্ছিল। রাফেলের মা তাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে? রাফেল কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তুমি আমার কাছে থাকো, তুমি কাছে থাকলে ওরা পালায়। রাফেলের মায়ের বুক কেঁপে উঠল। কারা পালায়? রাফেল ফিসফিস করে বলল, ওরা অনেক ভয়ঙ্কর, আমাকে নিয়ে যেতে চায়। ঘরের ভেতর মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রাফেলের মা অনুভব করলেন তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারা নিয়ে যেতে চায়? রাফেল ভয়ে কাঁপতে কাঁপতে অন্ধকারের দিকে তাকালো। তারপর ফিসফিস করে বলল, কালো, খুব ভয়ঙ্কর দেখতে মানুষগুলো। রাফেলের মা সেই রাতের পর থেকে আর কখনো স্বাভাবিক থাকতে পারেননি। তার বুকের ভেতর সবসময় একটা অজানা ভয় কাজ করত, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে তার ছেলেকে ঘিরে কিছু একটা আছে, কিছু একটা অশুভ শক্তি, আর সেই জিনিসটা শুধুমাত্র রাফেলই দেখতে পায়। রাফেল একটু একটু করে বড় হতে লাগলো, কিন্তু তার ভয়গুলোও যেন তার সঙ্গে বড় হচ্ছিল। রাফেলের বয়স যখন 7-8 বছর, তখন সে সবকিছু স্পষ্টভাবে বর্ণনা করতে শিখে যায়। এর আগে সে শুধু ভয়ে কাঁদত, কিন্তু এখন সে বলতে পারে সে আসলে কি দেখে। আর সেই কথাগুলো শোনার পর রাফেলের মায়ের শরীর হিম হয়ে গেল। সেদিন বিকেল থেকেই আকাশটা অদ্ভুত রকম মেঘলা ছিল। চারপাশে কেমন চাপা অন্ধকার, বাতাসে কাঁঠাল গাছের পাতাগুলো দুলছিল ধীরে ধীরে। রাফেলের মা রান্নাঘরে রান্না করছিলেন। চুলার আগুনের লাল আলো তার মুখে পড়ছিল। হঠাৎ, আম্মা, আম্মা! রাফেলের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। তার মা থালা ফেলে দৌড়ে বেরিয়ে এলেন। বারান্দায় দাঁড়িয়ে রাফেল কাঁপছে, তার চোখ বড় বড় হয়ে গেছে। সে কাঁপা হাতে উঠানের পাশের কাঁঠাল গাছটার দিকে আঙুল তুলে দেখাচ্ছে। কি হয়েছে? রাফেলের মা হাঁপাতে হাঁপাতে বললেন। রাফেলের ঠোঁট কাঁপছিল। সে কোনো রকম বলল, ওই গাছ থেকে নামতেছে। কে নামতেছে? রাফেল কাঁদতে কাঁদতে বলল, ওরা। চারপাশের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রাফেলের মা গাছটার দিকে তাকালেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না, শুধু বাতাসে গাছের ডাল দুলছে। কিন্তু রাফেল তখনও তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে যেন সে সত্যিই কিছু দেখছে। তার শরীর কাঁপছে। আম্মা, ওরা আবার আসছে। কারা আসছে বাবা? রাফেল কাঁদতে কাঁদতে বলল, বড়টা আর ছোট ছোটগুলো। রাফেলের মা ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছিল। কেমন দেখতে ওরা? রাফেল কাঁপা গলায় বলল, মানুষের মতো, কিন্তু মানুষ না। তারপর সে হঠাৎ চিৎকার করে উঠল, ওরা হাঁটতেছে। কিভাবে হাঁটতেছে বাবা? রাফেল ফুপিয়ে উঠল। হাত দিয়ে, ওইভাবে। সে মাটিতে 2 হাত রেখে দেখানোর চেষ্টা করল, যেন কোনো পশু 4 হাত পায়ে হাঁটে। রাফেলের মা অনুভব করলেন তার শরীর অবশ হয়ে যাচ্ছে। ওদের মুখ অনেক ভয়ঙ্কর আম্মা, আর বড়টা সবসময় আমার দিকে ভয়ঙ্করভাবে তাকায়। সেই রাতটা ছিল ভয়াবহ। রাফেল তার মায়ের গা আঁকড়ে ধরে ঘুমিয়েছিল। রাত তখন গভীর, বাইরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ রাফেল প্রচণ্ড চিৎকার দিয়ে উঠে বসল, আম্মা! তার শরীর ঘামে ভিজে গেছে, সে হাঁপাচ্ছে। রাফেলের মা ভয়ে তাকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে বাবা? রাফেল কাঁদতে কাঁদতে বলল, ওটা আবার আসছিল। কে? রাফেলের চোখ দরজার দিকে স্থির হয়ে গেল। তারপর ফিসফিস করে বলল, বড়টা। রাফেল কাঁপতে কাঁপতে আবার বলল, আমার বুকের উপরে বসছিল। এই কথা শুনে তার মায়ের বুক কেঁপে উঠল। রাফেলের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি নড়তে পারতেছিলাম না, চিৎকারও করতে পারতেছিলাম না, আর ছোট ছোটগুলা চারপাশে দাঁড়ায়া ছিল। সবাই আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল। রাফেল হঠাৎ কান চেপে ধরে চিৎকার করে উঠল, ওরা আবার ডাকতেছে আম্মা! কোথায় ডাকতেছে বাবা? রাফেল দরজার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কাঁঠাল গাছের নিচে। ঠিক তখনই বাইরে হঠাৎ বিকট শব্দে কাঁঠাল গাছের একটা ডাল নড়ে উঠল। ধরাম! রাফেলের মা ভয়ে জমে গেলেন। বাতাস থেমে গেছে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে কেউ হাঁটছে ধীরে ধীরে। খস খস খস, শুকনো পাতার ওপর দিয়ে। রাফেলের মা কাপা হাতে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালেন, কিন্তু অন্ধকার, শুধু কাঁঠাল গাছটার নিচে অদ্ভুত কালো ছায়া। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে সেখানে, অনেকগুলো আবরাবাব।
তিনি দ্রুত দরজা বন্ধ করে দিলেন, তারপর সারা রাত কুরআন তিলাওয়াত করলেন। পরদিনই গ্রামের বড় এক আলেমকে ডাকা হলো। আলেম সাহেব বাড়িতে এসে অনেকক্ষণ চুপচাপ ছিলেন। তিনি উঠানের দিকে তাকালেন, বিশেষ করে কাঁঠাল গাছটার দিকে। তারপর ধীরে ধীরে বললেন, এই বাচ্চার ওপর খারাপ জিনিসের নজর আছে। রাফেলের মায়ের মুখ শুকিয়ে গেল। হুজুর, আমার ছেলেকে বাঁচান। আলেম সাহেব রাফেলের মাথায় হাত রেখে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ রাফেল কেঁপে উঠল, তার চোখ উল্টে গেল কিছুক্ষণের জন্য। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, কেরোসিন বাতির শিখা দুলতে শুরু করল। আর ঠিক তখনই বাইরে কাঁঠাল গাছের দিক থেকে ভেসে এলো অদ্ভুত শব্দ। মনে হলো কেউ বা কারা ফিসফিস করছে। আলেম সাহেব দ্রুত উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। ধীরে ধীরে রাফেল শান্ত হয়ে এলো। তারপর তাকে একটা তাবিজ দিলেন। কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল। রাফেল আগের মতো চিৎকার করত না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যেত। সে জানালার বাইরে তাকিয়ে থাকত। তারপর ধীরে ধীরে কমে যায় ঘটনাগুলো। সময়ের সঙ্গে সঙ্গে রাফেল বড় হয়ে ওঠে। সে ভাবতে শুরু করে হয়তো সবকিছু শৈশবের কল্পনা ছিল, কিন্তু না, অশুভ জিনিসগুলো কখনো পুরোপুরি চলে যায়নি। ওরা শুধু অপেক্ষা করছিল। অনেক বছর পরে রাফেলের বিয়ে হয়। তখন সে পূর্ণবয়স্ক মানুষ। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আবার শুরু হয় সেই ভয়ঙ্কর ঘটনা। এক রাতে রাফেলের ঘুম ভেঙে যায়। ঘর অন্ধকার, তার স্ত্রী পাশে ঘুমিয়ে, কিন্তু রাফেল অনুভব করল কেউ একজন তাকে দেখছে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। দেখল জানালার বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। দুই চোখ অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। রাফেলের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ সে চিনে ফেলেছে ওটাই শৈশবে তার দেখা সেই জিনিস। আর তার ঠিক পিছনে মাটির কাছে ছোট ছোট কয়েকটা ছায়া নড়ছে, যেন তারা এখনো অপেক্ষা করছে। রাফেল ভয়ে চোখ বন্ধ করে ফিসফিস করে দোয়া পড়তে লাগল। আর বাইরে কাঁঠাল গাছের পাতা ধীরে ধীরে নড়ছিল, যেন অন্ধকারের ভেতর কেউ হাসছে। ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। ঘটনাটি অত্যন্ত ভালো। প্রিয় লিসেনার, যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায়।